আমি 7 মাসের গর্ভবতী ছিলাম যখন আমার শাশুড়ি শাহিদা বেগম আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, শুধু এই কারণে যে আমি একা এতক্ষণ রান্না করার পর একটু বসতে চেয়েছিলাম। আমার পা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। আমি ফোনটা ধরতে গিয়েছিলাম, কিন্তু আমার স্বামী মিস্টার ইয়াসিন সেটা ছিনিয়ে নিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আমি একজন আইনজীবী, তুমি কিছুই করতে পারবে না। আমি তার চোখের দিকে তাকিয়ে খুব ধীরে বললাম, তাহলে আমার বাবাকে ফোন করো। সে হেসে নম্বরটা ডায়াল করলো। একটুও বুঝতে পারলো না এই একটা ফোন কলই তাদের সব কিছু শেষ করে দিতে চলেছে। আমি কখনোই আমার শ্বশুরবাড়ির লোকদের বলিনি আমার বাবাকে, কারণ আমি চেয়েছিলাম আমার বিয়ে ভালোবাসার উপর দাঁড়াক, প্রভাব বা টাকার উপর নয়। যখন আমার পরিচয় হয় মিস্টার ইয়াসিনের সঙ্গে, সে বলেছিল সে আমার স্বাধীনতাকে সম্মান করে। সে ঢাকার একজন উঠতি আইনজীবী, সব জায়গায় ভদ্র, স্মার্ট আর মানুষকে কি বলতে হয় সেটা খুব ভালো করে জানতো। তার বাবা মোহাম্মদ কামাল হোসেন আর মা শাহিদা বেগম একটা প্রভাবশালী পরিবার থেকে আসা, কিন্তু তাদের চিন্তাধারা ছিল পুরনো। বিশেষ করে শাহিদা বেগম বিশ্বাস করতেন বউ মানেই বাধ্য থাকবে। আমি বুঝতেই পারিনি এই বাধ্যতা কথাটা মানে কি, যতক্ষণ না খুব দেরি হয়ে গেল। 7 মাসের গর্ভবতী হওয়ার পর থেকে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। ইয়াসিন প্রায়ই রাতে দেরি করে বাসায় ফিরত আর বলতো এটা তার কেরিয়ারের জন্য দরকার। শাহিদা বেগম সবকিছু নিয়েই আমাকে ছোট করতেন। আমি কিভাবে হাঁটি, কিভাবে কাজ করি, এমনকি কিভাবে আমার গর্ভধারণ চলছে সেটাও। তিনি বলতেন আমাদের সময়ে মেয়েরা এত নরম ছিল না। শ্বশুর কামাল হোসেন খুব কম কথা বলতেন, কিন্তু তার নীরবতা যেন সবকিছুকে আরো কঠিন করে তুলতো। ঈদের সময় তারা ঠিক করলো সবাই তাদের বাসায় খাবে, আর এটা নাকি আমার জন্য প্র্যাকটিস হবে। আমি ভেবেছিলাম একটু সাহায্য করব, কিন্তু সেখানে গিয়ে দেখি আমার হাতে একটা অ্যাপ্রন আর বিশাল একটা মেনু ধরিয়ে দেওয়া হলো। পোলাও, রোস্ট, কোরমা, ভর্তা, সেমাই, যেন পুরো একটা অনুষ্ঠান। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল, আর আমি একা রান্নাঘরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা রান্না করছিলাম। আমার পিঠে ব্যথা, পা ফুলে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি দুবার ইয়াসিনকে সাহায্য চাইতে বলেছিলাম। প্রথমবার সে হেসে বলল, আজ একটু ম্যানেজ করো। দ্বিতীয়বার সে রেগে গিয়ে বলল, আমাকে লজ্জা দিও না। খাওয়ার সময় সবাই টেবিলে বসে পড়ল, আর আমাকে বলা হলো রান্নাঘরে দাঁড়িয়ে খেতে। শাহিদা বেগম বললেন, বেশি বসলে বাচ্চা হতে সমস্যা হয়। আমি এতটাই ক্লান্ত ছিলাম যে কিছু বলার শক্তি ছিল না। একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, তখন হঠাৎ তীব্র ব্যথা শুরু হলো। আমি ধীরে ধীরে একটা চেয়ারে গিয়ে এগোলাম, বললাম আমার একটু বসা দরকার। তিনি আমাকে থামিয়ে বললেন, এত নাটক করো না। আমি তবুও পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম। ঠিক তখনই তিনি আমাকে জোরে ধাক্কা দিলেন। আমি গিয়ে কাউন্টারে আঘাত করলাম, প্লেট ভেঙে পড়ে গেল, আর তীব্র ব্যথা পেটের ভেতর ছড়িয়ে পড়লো। উষ্ণ রক্ত পা বেয়ে নামতে লাগলো। আমি পড়ে না যাওয়ার জন্য কিছু একটা ধরে থাকলাম, কিন্তু তার মুখে কোনো অনুশোচনা ছিল না, শুধু বিরক্তি। ইয়াসিন দৌড়ে এসে সব দেখলো, কিন্তু আমাকে সাহায্য করার বদলে সে আমার ফোনটা ছিনিয়ে নিল। আমি একজন আইনজীবী, সে ঠান্ডা গলায় বলল, তুমি কিছুই করতে পারবে না। আমি তার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বললাম, তাহলে আমার বাবাকে ফোন করো। সে হেসে নম্বরটা ডায়াল করলো। একটুও বুঝতে পারলো না এই একটা ফোন কলই তার জীবনকে দুভাগে ভাগ করে দিতে চলেছে। ফোনটা কানে নেওয়ার সময়ও ইয়াসিনের ঠোঁটে সে অবহেলার হাসিটা লেগেছিল। সে ভাবছিল এই কলটা হয়তো আরেকটা ড্রামা ছাড়া কিচ্ছু না, কিন্তু আমি জানতাম এই কলটাই সবকিছু বদলে দেবে। ফোনটা কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে খুব শান্ত, গভীর একটা কণ্ঠ ভেসে এলো। হ্যালো। ইয়াসিন একটু গম্ভীর গলায় চেষ্টা করলো। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন বলছি, মেঘলার স্বামী। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সেই কণ্ঠটা আরো ঠান্ডা হয়ে গেল। মেঘলা কোথায়? ইয়াসিন একটু বিরক্ত হয়ে বলল, ও একটু অসুস্থ হয়েছে। আপনি আসলে? আমি হঠাৎ হাত বাড়িয়ে ফোনটা কানে নিলাম। আমার কণ্ঠ কাঁপছিল, কিন্তু আমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করলাম। আব্বু? ওপাশে আর 1 সেকেন্ডেরও দেরি হলো না। মেঘলা, তুমি ঠিক আছো? তোমার গলা কেন এমন শোনাচ্ছে? আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, কিন্তু আমি শুধু বললাম, আব্বু, আমাকে নিয়ে যান। এইটুকু কথাই যথেষ্ট ছিল। ফোনটা আবার ইয়াসিনের হাতে চলে গেল, কিন্তু তখন আর সে আগের মতো আত্মবিশ্বাসী ছিল না। ওপাশ থেকে গম্ভীর গলায় বলা হলো, ঠিকানা পাঠাও। ইয়াসিন কিছু বলার আগেই কল কেটে গেল। ঘরের ভেতর হঠাৎ একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। শাহিদা বেগম বিরক্ত হয়ে বললেন, এই নাটক শেষ হয়েছে? এতটুকু ব্যাপারে বাবাকে ডাকতে হয়? আমি তখনও দেয়াল ধরে দাঁড়িয়ে আছি, আমার পায়ের কাছে রক্ত জমে ছোট দাগ হয়ে গেছে, কিন্তু সেই মুহূর্তে আমি আর কিচ্ছু বললাম না, কারণ আমি জানতাম এবার আর আমাকে কিছু বলতে হবে না। মাত্র 30 মিনিট পর বাড়ির বাইরে একসাথে কয়েকটা গাড়ির শব্দ শোনা গেল। এতগুলো গাড়ি একসাথে এই বাসায় কখনো আসেনি। ইয়াসিন প্রথমে ভাবলো হয়তো কোনো ভুল হয়েছে,
কিন্তু জানলার কাছে গিয়ে যখন সে তাকালো, তার মুখের রং ধীরে ধীরে বদলে গেল। বাড়ির সামনে কালো রঙের কয়েকটা বিলাসবহুল গাড়ি দাঁড়িয়েছে। গাড়ি থেকে একে একে নেমে আসছে কয়েকজন স্যুট পরা মানুষ, আর তাদের মাঝখানে আমার বাবা। আমি ধীরে ধীরে মাথা তুলে তাকালাম। শাহিদা বেগম ফিস ফিস করে বললেন, এরা কারা? কেউ উত্তর দিতে পারলো না। দরজায় প্রথম বেল বাজলো, কেউ এগোতে সাহস পেল না। দ্বিতীয়বার বেল বাজতেই শ্বশুর কামাল হোসেন ধীরে ধীরে দরজার দিকে গেলেন। দরজা খুলতেই পুরো পরিবেশ যেন এক মুহূর্তে বদলে গেল। দ্বিতীয় পর্ব শুনতে চাইলে আমার পেজটাতে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন।